বন্দরনগরীর পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষায় অতিষ্ঠ গ্রাহকরা। জাহাজে তেলের অবৈধ মজুত ঠেকাতে কোস্টগার্ডের নজরদারি। 21টি জাহাজে দেখেছি আমরা ট্যাঙ্কারে, কিন্তু এখন পর্যন্ত ওরকম খুব একটা সমস্যা আমরা খুঁজে পাইনি। হরমুজ প্রণালী পার হতে আবারও যাত্রা শুরু করেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়ে নৌযানটি। অপরাধ দমনে সিসি ক্যামেরার আওতায় আসছে চট্টগ্রাম মহানগর। বরাবরের মতোই রক্ষণাবেক্ষণ ও সচল রাখা নিয়ে প্রশ্ন। সেখান থেকে এগুলো মেনটেন করা হয়। একটা দুটো হতে পারে, যে কোনো সময় কোনো কারণে, নেটওয়ার্কের কারণে বা এর কারণে হতে পারে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এবার যাচ্ছি পুরো খবরে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হচ্ছে। গাড়ির লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে। নির্ধারিত সময় তেলের গাড়ি না আসায় দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে অতিষ্ঠ গ্রাহকরা। এদিকে বঙ্গোপসাগরে অপেক্ষমান জাহাজে জ্বালানি তেল মজুত নজরদারি করতে আজ দিনভর অভিযান চালিয়েছে কোস্টগার্ড। সকাল ৮টা থেকে জ্বালানি তেল দেওয়ার কথা, তাই ভোর থেকে পাম্পের সামনে অপেক্ষায় এই বাইক রাইডার। দিনে ৪ লিটার তেল দরকার, কিন্তু পাবেন ২.৬ লিটার অকটেন। অপেক্ষায় থাকতে থাকতে দুপুর গড়ালে এভাবেই অলস সময় কাটান তিনি। তখনও পাম্পে পৌঁছায়নি তেল বোঝাই গাড়ি। না খোলা তেল পাওয়া যাইতেছে, না পাম্পে তেল দিতেছে। কালকা মনে করেন আপনার ২-২.৫ ঘন্টা ঘুরছি, শুধু যে তেল ছিল ওই তেলও শেষ হয়ে গেছে। এখন আছে লাইনে ধরে বয়ে আছে। ভোর থেকে চট্টগ্রাম বন্দরের পাশের এই তেল পাম্পে গাড়ি নিয়ে শুরু হয় সিরিয়াল দেয়া। কয়েক কিলোমিটার পার হয়ে যায় গাড়ির লাইন। ঘন্টার পর ঘন্টা পার হলেও দুপুর পর্যন্ত এই পাম্পে তেল পৌঁছায়নি। চাতক পাখির মতো দীর্ঘ অপেক্ষায় গ্রাহকরা। 9:15টার দিকে একটা ভাউচার বের করলো, ভাউচার বের করে বলতেছে তেল আনতে গেছে, তেল আনলে তারপরে তেল দিবে। কখন আসবে এটা কোনো শিওর নাই। তেলের গাড়ি একটা ছিল, ভাবছিলাম যে হয়তো বা তেল দিয়ে গেছে। তো পরে 9টার সময় দেখি যে এই গাড়ি যায় তেল আনার জন্য। 1.5 ঘন্টা আগে বসে রইলাম, মনে করলাম যে এটাও এখন আমাদের খাওয়ার সময় যাচ্ছে। তো তেল কখন নিয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা নাই। আমরা এখানে অত্যন্ত হয়রানির শিকার হচ্ছে আর কি। ঠিক 12:30টার দিকে অপেক্ষার অবসান। ডিপো থেকে তেল নিয়ে গাড়ি আসলে শুরু হয় বিক্রি। বাইকগুলোকে দেয়া হয় 300 টাকার অকটেন, প্রাইভেট কার পায় 1500 থেকে 2000 টাকার তেল। দীর্ঘ অপেক্ষার পর এই সামান্য তেল দিনের চলার মতো হলেও প্রতিদিন সংগ্রহ করতে গিয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। 100 জনের পরে যা দেখি যে আমরা 200 জনের পিছনে আছি, তারপরে যা তেল নাই। তো আমাদের একদিন 2.5 ঘন্টা লস, একদিন 2 ঘন্টা লস, এভাবে তো কর্মঘণ্টা নষ্ট করতেছে। সরকার বলতেছে তেল আছে, বাট আমরা দেখতেছি পাম্পে এসে তেল নাই। শহরের পরিস্থিতি খুব ভয়াবহ, আমরা তেলের জন্য খুব কষ্ট পাচ্ছি। শুধু মেনশনে মাঝে মাঝে দিচ্ছে, আর বাকিগুলো দিচ্ছে না। পাম্প মালিক পক্ষের দাবি, ডিপো থেকে চাহিদার অর্ধেক তেলও পাচ্ছে না তারা। আমাদের ডেলি 9,000 অক্টেনের দরকার, আমরা পাচ্ছি 4,500। ওইটা আমরা 2 ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। এরপর আমাদের কাস্টমার আমাদের সাথে মারামারি করতেছে, অনেক সময় গায়ে হাত দিচ্ছে আমাদের স্টাফদের। এদিকে বঙ্গোপসাগরে ছোট বড় জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে জ্বালানি তেল মজুত করা হয়েছে কিনা তা নজরদারি করতে দিনভর তদারকি অভিযান চালায় কোস্টগার্ড। 21টি জাহাজে দেখেছি আমরা ট্যাঙ্কারে, কিন্তু এখন পর্যন্ত ওরকম খুব একটা সমস্যা আমরা খুঁজে পাইনি। যেগুলো লোডেড ছিল তারা যে 3 দিনের যে 72 ঘন্টার যে সময় তার ভিতরেই ছিল। যারা এই কিছু কিছু যেমন সমস্যা আছে, যা তেল নেই কিন্তু ওই আপনার ফায়ার এক্সটিংগুইশার অথবা কাগজপত্রে একটু হয়তো ঝামেলা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, আমরা চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট সম্পর্কে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। জুবাইর, আমরা প্রতিবেদনটি দেখছিলাম কিছুক্ষণ আগে। চট্টগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকট, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও গ্রাহকরা তেল পাচ্ছে না। আজকের দৃশ্যটা কি দেখছেন? চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছেন কিনা, কি বলছেন? লোপা, বাস্তব যে চিত্র মাঠের, সেখানে তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই, স্বস্তির কোনো খবরও নেই। বিশেষ করে পাম্প মালিকরা যেটি বলছেন, তারা ডিপো থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ পাচ্ছেন না। ফলত যেটি হচ্ছে, গ্রাহকদের তারা তেল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। অর্থাৎ যার যেমন চাহিদা, অধিকাংশ পেট্রোল পাম্পে আমরা দেখেছি
চাহিদা মোতাবেক আসলে তেল দিতে পাম্পগুলো হিমশিম খাচ্ছে। আর যে কটি পাম্প মূলত ডেডিকেটেডলি তেল সরবরাহ করছে, মোটামুটি রেশনিং পদ্ধতিতেই তারা সরবরাহটি করছে। আমরা যে পাম্পটিতে আছি এই পাম্পটির তেলের জন্য যে সারি সেটি কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। আমরা দেখেছি এখানে যেমন কর্মজীবী মানুষরা কেউ অফিসে না গিয়ে, অর্থাৎ অফিস থেকে ছুটি নিয়ে ব্যক্তিগত যে মূল্যবান কাজ সেটি আসলে ফেলে রেখে জ্বালানির জন্য এসেছেন। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে জ্বালানি নিতে মানুষের যে ভোগান্তি সেটি প্রায় গত 1 মাস ধরেই, এবং পুরো বাংলাদেশ জুড়ে আমরা একই চিত্র দেখেছি। এবং চট্টগ্রামেও আমরা শুরু থেকে দেখেছি যে অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু জ্বালানি সংকট রয়েছে, এবং সেই সংকটই সহজ কোনো সংকট নয়, একেবারে তীব্র সংকট, এবং প্রতিনিয়ত তার তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অধিকাংশ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে যাতে এটির একটি স্থায়ী সমাধান করা হয়, এটি একটি স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়, তারা তেমনটি দাবি করেছেন। আর অন্যদিকে আমরা অধিকাংশ পেট্রোল পাম্পে যেমনটি দেখলাম, সকাল থেকে আমরা ঘুরেছি বিভিন্ন পেট্রোল পাম্পে, সবচেয়ে বেশি কষ্টে আছেন আসলে রাইড শেয়ার যারা করেন, অর্থাৎ মোটরসাইকেল চালিয়ে যারা জীবিকা নির্বাহ করেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। আর ব্যক্তিগত পরিবহনের মালিক এবং চালকরাও একইভাবে ভোগান্তিতে আছেন। ঘন্টার পর ঘন্টা আসলে তাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমনকি যেটি হয় যে লাইনে 4 থেকে 5 ঘন্টাও দাঁড়িয়ে থেকে অনেকে তেল নিয়েছেন, তাও আবার 200 থেকে 300 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 500 টাকার জ্বালানি তারা পেয়েছেন মোটরসাইকেলের ক্ষেত্রে। আর প্রাইভেট কারগুলোর ক্ষেত্রে আমরা যেমনটি দেখেছি যে তেল সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ 1000 টাকার। সেক্ষেত্রে যেটি হচ্ছে, গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি ইন্টারসিটি অথবা আউটার সিটিতে থেকে থাকে, তাহলে 1000 টাকার জ্বালানিতে আসলে কোনো কিছুই হচ্ছে না, তারা তেমনটি দাবি করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটি স্থায়ী সমাধান গ্রাহকরা চান। আপনি জেনে থাকবেন যে চট্টগ্রাম বন্দর দিয়ে কিন্তু জ্বালানিবাহী জাহাজ একের পর এক আসছে, এবং মালয়েশিয়া থেকেও সম্প্রতি 51,000 টন নিয়ে জ্বালানিবাহী 2টি জাহাজ আসার কথা রয়েছে। এবং সেই জ্বালানিবাহী জাহাজগুলো যখন আসবে এবং জ্বালানি যখন ডিপোতে পৌঁছাবে এবং ডিপো থেকে যখন পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক হবে, তখন দেখা যাবে কিছুটা স্বস্তি হয়তো মিলছে। কিন্তু মোটা দাগে বলা চলে, মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কোনো অন্ত নেই। একেবারে দিনের পর দিন সেই ভোগান্তিতে মানুষ আছে, আমরা দেখতে পাচ্ছি জ্বালানির জন্য। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন চট্টগ্রাম শহরের অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ থাকে। সেক্ষেত্রে যেটি হয় যে অধিকাংশ পেট্রোল পাম্পে অকটেন নেই মর্মেও কিন্তু আসলে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। আমরা দেখেছি যে কটি পেট্রোল পাম্প শুরু থেকে তেল প্রদান করছে, অর্থাৎ তেল সরবরাহ করছে, তারাই মূলত এখন পর্যন্ত মানুষের যে ভরসার জায়গা সেই জায়গাটিতে আছে। আপনি ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখন যে পেট্রোল পাম্পটিতে আসলে তেল সরবরাহ করা হচ্ছে, পাম্প মালিক কর্তৃপক্ষ আমাদের যেমনটি বলেছিলেন যে তারা আজকে তাদের যে চাহিদা, সেই চাহিদার 3 ভাগের 1 ভাগ অকটেন পেয়েছেন, অর্থাৎ 18,000 লিটার। এই পেট্রোল পাম্পটি শহরের একেবারে মূল কেন্দ্রবিন্দুতে হওয়াতে এই পেট্রোল পাম্পে কিন্তু দৈনিক 40 থেকে 50,000 লিটারও কিন্তু এখন চাহিদা গিয়ে ঠেকেছে। ফলত যেটি হয়েছে, তারা চাহিদা মতো তেল যেমন পাচ্ছেন না, এবং সেভাবে করে গ্রাহকদেরও তারা সরবরাহ করতে পারছেন না। সব মিলিয়ে বলা চলে যে চট্টগ্রামের অবস্থা দিনকে দিন আসলে নাজুক হচ্ছে, এবং মানুষ তাদের চাহিদা মতো জ্বালানি একেবারে পাচ্ছেন না। এই ছিল চট্টগ্রামের জ্বালানি পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। লোপা। জোবাইর রিফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আবারও আমরা সরাসরি জ্বালানি তেল সরবরাহের খবর জানবো। রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, রাঙামাটিতে কি অবস্থা দেখছেন? ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ কেমন? এ বিষয়ে গ্রাহকরা কি বলছেন? রূপা, বাংলাদেশের অন্যান্য স্থানের মতো পার্বত্য জেলা রাঙ্গামাটির তো এখানে তেলের সংকট যে রয়েছে, আগের তুলনায় সে কিন্তু তেলের সংকট তেমন তা নাই। তবে এখানে যে আপনার শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা লক্ষ্য করা গেছে। গতকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে এখানকার যে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর প্রশাসনের পক্ষ থেকে 3টা প্রশাসন যৌথভাবে তারা একটা সভা করেছে। সভা করে তারা এই তেলের সংকটের পাশাপাশি যাতে তেল সংগ্রহ করতে গিয়ে গ্রাহকরা যাতে হয়রানির শিকার না হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য তাদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা ইতিমধ্যে গতকাল থেকে রাঙ্গামাটির যে শহর এলাকাতে 4টি পেট্রোল পাম্প রয়েছে, 4টি পেট্রোল পাম্পে তেল সরবরাহের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিতে তারা ফুয়েল কার্ড এখানে চালু করা হয়েছে। এই ফুয়েল কার্ডের মাধ্যমে গতকাল থেকে রাঙ্গামাটি শহরে যারা জ্বালানি সরবরাহ করা হচ্ছে গ্রাহকদের মধ্যে। আমরা কয়েকটি পেট্রোল পাম্প করে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই যেসব
চালকরা রয়েছে যাদের জ্বালানি তেলের সরবরাহ করা হবে, তাদেরকে স্ব স্থানে গিয়ে তারা তাদের যেই গাড়ির যে নাম্বার রয়েছে সে নাম্বার সহ এবং তার যে আইডি রয়েছে এই আইডি দিয়ে তারা একটি কোড নাম্বার তারা সংগ্রহ করবে। এই কোডের নাম্বার দিয়ে তারা বিভিন্ন পাম্পগুলোতে গিয়ে তারা তেল সংগ্রহ করবে এবং এই তেল যাতে আরেকটি যদি কোনো একজন গ্রাহক একের অধিক কোনো পাম্পে তারা তেল সংগ্রহ করতে পারবে না। এই পদ্ধতিটা চালু হওয়ার পরে কিন্তু রাঙ্গামাটির সব জায়গাতে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সব পেট্রোল পাম্প আগে যে একটা বিশৃঙ্খলা হতো এই বিশৃঙ্খলা থেকে এখন একটা শৃঙ্খলার মধ্যে চলে এসেছে এবং এই শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে এখানকার প্রত্যেকটি পাম্পের মধ্যে পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রূপা, এই হচ্ছে রাঙ্গামাটির সর্বশেষ তেল নিয়ে। শামসুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চট্টগ্রাম বিভাগের মধ্যে হামের প্রকোপ সবচেয়ে বেশি কক্সবাজারে। গেল 24 ঘন্টায় নতুন করে 34 জন শিশুর হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রামে শনাক্ত হয়েছে 4 জনের। গত 29 মার্চ থেকে 11 দিনে কক্সবাজারে মোট আক্রান্তের সংখ্যা 254 জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে 107 জন। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এ অবস্থায় গত রোববার থেকে অগ্রাধিকার ভিত্তিতে এখন পর্যন্ত কয়েকশো শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে চট্টগ্রামে এখন পর্যন্ত হামে আক্রান্ত শিশুর সংখ্যা 26 জন। দর্শক, হামের পরিস্থিতি সম্পর্কে জানবো। কক্সবাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, চট্টগ্রাম বিভাগের মধ্যে তো কক্সবাজারে সবচেয়ে বেশি হামে আক্রান্তের সংখ্যা। হামের উপসর্গ নিয়ে আজকে হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হয়েছে কিনা এবং আপনার জেলায় উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? লোপা, এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে হচ্ছে কক্সবাজারের রামুতে হচ্ছে 2 জন, এটি হচ্ছে হটস্পট এবং হচ্ছে মহেশখালী হটস্পট। রামুতে 2 জনের মৃত্যু হয়েছে, মহেশখালীতে 1 জনের, কুতুবদিয়া 1 জন এবং কক্সবাজার পৌরসভা 1 জন। টোটাল 5 জনের মৃত্যু হয়েছে এবং আজকে গত 24 ঘন্টায় আজকে পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালে 49 জন ভর্তি আছে এবং চকরিয়ায় আছে 3 জন, উকিয়ায় আছে 7 জন, টেকনাফে 1 জন, মহেশখালীতে 14 জন এবং কুতুবদিয়ায় 2 জন ভর্তি রয়েছে। এবং কক্সবাজার সদর হাসপাতালের সামনেই আছি আমি। আপনাকে যদি বলি এখানে এখনকার যে পরিস্থিতি, অর্থাৎ হামের যে প্রকোপ দিন দিন বাড়ছে এবং রোগীর সংখ্যাও প্রতিদিন যেভাবে আসছে কক্সবাজার সদর হাসপাতাল, এটা কক্সবাজার সদর হাসপাতালটা 250 শয্যা হলেও এটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ার কারণে সবচেয়ে বেশি সংকটে রয়েছে এই হাসপাতালটি। অর্থাৎ এখানে 1000-এর অধিক রোগী এসে ভর্তি হয়। যে পরিমাণ বেড রয়েছে, বেডের বাইরে এখানে ফ্লোরে পর্যন্ত জায়গা থাকে না। এবং আরেকটি বিষয় হচ্ছে কক্সবাজার যেহেতু রোহিঙ্গা অধ্যুষিত এলাকা এবং রোহিঙ্গা ক্যাম্পে যে পরিমাণ মানুষ একেবারে খুব কাছাকাছি করে থাকে, গাদাগাদি করে থাকে এবং রোহিঙ্গাদের যে জন্ম নিয়ন্ত্রণের যে ব্যবস্থা সেটি যেহেতু একেবারে কম, সে কারণে রোহিঙ্গা ক্যাম্প নিয়েও কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে আছে। তবে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে। কক্সবাজার সদর বা কক্সবাজারের জেলার মধ্যে যে পরিমাণ প্রতিদিন রোগী আমরা দেখছি, যে পরিমাণ রোগী কক্সবাজার সদর হাসপাতাল আসছে রোহিঙ্গা ক্যাম্পের সেই তুলনায় অনেক কম। অর্থাৎ এখনো পর্যন্ত আমরা 5 থেকে 10 জন রোগীর খবর পেয়েছি। তবে আশঙ্কার যেমন আছে তেমন কিন্তু ভালো দিকও আছে। কক্সবাজারে যারা ভর্তি হয়েছেন তাদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবস্থার পাশাপাশি কক্সবাজার জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে যেসব রোগী ভর্তি হচ্ছে তাদেরকে চিকিৎসা দিয়ে যাচ্ছে। লোপা, অর্থাৎ পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ এহসান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা আবারও যাত্রা শুরু করেছে। 2 দিনের মধ্যে হরমুজ প্রণালী পার হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির মালিকানাধীন জাহাজটিতে বাংলাদেশের 31 জন নাবিক রয়েছেন।
মোস্ট ইম্পর্টেন্টলি আমার কোনো স্ক্রিপ্ট নাই। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। জাহাজটির সকল ক্রু নিরাপদে থাকলেও উৎকণ্ঠা ছিল দেশবাসীর মধ্যে। কমোডোর মালিক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। দুপুরে চট্টগ্রামে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাহাজটির বর্তমান অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানটির এমডি। সৌদি আরব থেকে সার বোঝাই করে জাহাজটি হরমুজ প্রণালী অতিক্রমের জন্য যাত্রা শুরু করেছে বলে জানান তিনি। লোড করেছি করে এখন জাহাজ নাও হেডিং টুয়ার্ডস স্টেট অফ হরমুজ। হরমুজের 50-60 মাইল দূরে যে আবার স্টপ হবে। মিনহল আপনারা ডেভেলপার দেখতে পাচ্ছেন যে সিজফায়ার হয়েছে, শুধু ক্লিয়ারেন্সটা হরমুজ ক্লিয়ার করলে মিনহল আমি চিঠি পেয়ে গেলে আমি স্টেট হয়ে বের করে নিয়ে যাবো। যুদ্ধ পরিস্থিতিতে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় বিপিসি বর্তমানে লাভজনক অবস্থায় রয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। মেরিটাইম সেক্টরে জাহাজের ব্যবসা অত্যন্ত প্রফিটেবল, বাট কন্ডিশনাল। অপারেশন এবং মেইনটেনেন্স অত্যন্ত সুচারুভাবে করতে হবে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে নতুন 3টি জাহাজ বিএসসির বহরে যুক্ত হবে জানিয়ে ওয়ান শিপ পলিসির আওতায় প্রতি বছর একটি করে জাহাজ কিনবে বিপিসি। প্ল্যানিং কমিশন হয়ে ইয়ারডিতে গিয়েছে, ফার্স্ট সার্চ চলছে। জাপানিজ গভর্নমেন্ট অলরেডি প্রাথমিক সম্মতি দিয়েছিল, এটা ইভ্যালুয়েশন চলছে। এর সাথে আরো 4টা জাহাজ, 2টা বাল্ক ক্যারিয়ার, 2টা ট্যাঙ্কার, সেটাও প্ল্যানিং কমিশন হয়ে প্রাথমিকভাবে এআইপি পাওয়ার পরে এটা ইয়ারডিতে গিয়েছে ফান্ড সার্চিং। এছাড়া আরো কিছু এলএনজি অন্যান্য শিপের প্ল্যান আছে, সেগুলো অনেক। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আসছে পুরো চট্টগ্রাম মহানগর। 9টি থানা এলাকায় ক্যামেরা স্থাপন শেষ, পর্যায়ক্রমে বসবে বাকি 9টিতেও। পুলিশ বলছে অপরাধ দমন ও অপরাধী শনাক্তে এই উদ্যোগ বড় সহায়ক হবে। তবে বরাবরের মতোই ক্যামেরা রক্ষণাবেক্ষণ এবং সচল রাখা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কখনো চলন্ত সিএনজি অটোরিকশা থামিয়ে ছিনতাই, কখনো পুরো অটোরিকশাটাই চুরি, আবার কখনো যাত্রী বেশে ডাকাতি। এমন বেশ কয়েকটি চাঞ্চল্যকর অপরাধ কর্মকাণ্ড ঘটেছে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায়। সবগুলোই ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। উদ্ঘাটন হয়েছে রহস্য। সিসি ক্যামেরা যেন অপরাধের ধরন ও অপরাধীদের শনাক্তে পুলিশের বড় সহায়ক হয়ে উঠেছে। এবার চট্টগ্রামে পাঁচলাইশ থানা এলাকায় একযোগে 47টি পয়েন্টে বসানো হয়েছে 128টি ক্যামেরা। পর্যায়ক্রমে বসবে আরও 2 শতাধিক। 60 থেকে 70টি পয়েন্টে আমরা এই সিসিটিভি লাগানোর পরিকল্পনা আছে। তো আমরা এই পর্যন্ত যেহেতু 128টিতে আজকে উদ্বোধন হয়েছে, পরবর্তীতে এটা আরও লাগানো চলমান থাকবে। চট্টগ্রাম মহানগরীর 16টি থানার মধ্যে পাঁচলাইশ সহ 9টি থানা এলাকায় এরই মধ্যে শেষ হয়েছে সিসি ক্যামেরা স্থাপন। বাকি 7টি থানা এলাকায়ও বসানোর পর পুরো মহানগরী আসবে সিসি ক্যামেরার আওতায়। অপরাধ করার পরেও যাতে আমরা এটাকে ট্রেস করতে পারি, ডিটেক্ট করতে পারি, অপরাধ প্রবণ হটস্পটগুলোতেই আমরা ক্যামেরাগুলো ইনস্টল করেছি এবং আমরা আশা করছি যে এটা মহানগরীর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিসি ক্যামেরা মনিটর উদ্বোধনের সময় বেশ কয়েকটি স্থান এভাবেই খালি দেখা যায়। উল্লেখ রয়েছে নেটওয়ার্কজনিত কারণে কাজ না করার কথাও। উদ্বোধনের সাথে সাথে বেশ কয়েকটি পয়েন্টে ক্যামেরা কাজ না করায় প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণ নিয়ে। তবে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণের কথা বলছেন পুলিশ কমিশনার। কন্ট্রোল থেকে মেনটেন করা হয়, এটা আমাদের সেন্ট্রাল আইসিটি ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে এগুলো মেনটেন করা হয়। যেটি আপনি বললেন সেটি একটা দুটো হতে পারে, যে কোনো সময় কোনোটা কোনো কারণে, নেটওয়ার্কের কারণে বা এর কারণে হতে পারে, এই কারণে হয়তো। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে সীতাকুণ্ডে কারখানায় কাজ করার সময় শেড ধসে 2 শ্রমিক নিহত হয়েছে। সকালে উপজেলার বারোআউলিয়া এলাকার বক্তারপাড়া এলাকায় অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিঙ্ক অ্যাশ উৎপাদন কারখানায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কারখানার একটি গোডাউনে অ্যাঙ্গেল দিয়ে তৈরি শেড মেরামতের কাজ চলাকালে হঠাৎ করে পুরো শেডটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে নিহত হয় ফারুক ও জহির নামে 2 শ্রমিক। দুর্ঘটনার পরপরই কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা আতঙ্কে অন্যত্র সরে যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলিতে ইউপিডিএফ এর মূল দলের এক সদস্য নিহত হয়েছে। সকালে সদর উপজেলার চম্পাঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিউটন চাকমা ওরফে নির্মলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় তারা। এ সময় নিহতের মাথায় গুলির চিহ্ন পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থলে গুলির খোসা পাওয়া গেছে।
পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মূল দলের কালেক্টর ছিলেন নিউটন চাকমা। মহালছড়ি উপজেলার যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বাস করতেন তিনি। শরীরে গুলির ক্ষত চিহ্ন পাওয়া যায় এবং গুলির কোষা পাওয়া যায়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে রয়েছে। বিমা কর্মীদের অংশগ্রহণে পর্যটক শহর কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সম্মেলন। একটি হোটেলের কনফারেন্স রুমে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত এই সম্মেলনে কর্মকর্তারা বিমা শিল্পের উন্নয়নে এবং দেশের অর্থনীতিতে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিমা কর্মীরা এতে অংশ নেন। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি খলিলুর রহমান সহ শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।